আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাস গণিত। আজকে আমরা পড়বো অধ্যায় 1 বাস্তব সংখ্যা। আমি তোমাদের শিহাব আছি তোমাদের সাথে। আমি বর্তমানে বুয়েট ট্রিপলিতে পড়াশোনা করতেছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। মোটামুটি এখন আজকে আমরা বাস্তব সংখ্যা থেকে নর্মালি তোমাদের এমসিকিউ রিলেটেড কোশ্চেনই বেশি আসে। তো আমরা এমসিকিউ কোশ্চেনগুলো আজকে বেশি বেশি করে সলভ করবো। এখানে সিকিউ খুব একটা আসে না, তারপরে যেগুলো আসে আসার মতো এগুলো আমরা এমসিকিউ এর থ্রুতে তোমাদের প্রুফ করে দেখাবো। ঠিক আছে, আশা করি তোমরা এই ক্লাসে মনোযোগী হবে। আর তাহলে আমরা শুরু করি এখন। তো আমাদের এখানে একটা চার্ট আছে, এই চার্টটা তোমাদের বইয়েও আছে দেখবা। তো বাস্তব সংখ্যা নর্মালি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। দ্বারা আমি একটু কালারটা চেঞ্জ করি। বাস্তব সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এই আর, ক্যাপিটাল আর, এটা হচ্ছে এটাকে এই বাস্তব সংখ্যা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়। তো বাস্তব সংখ্যা পৃথিবীর যত মূলদ এবং অমূলদ সংখ্যা আছে, এই মূলদ এবং অমূলদ সংখ্যার সমন্বয়ে বাস্তব সংখ্যা গঠিত। তো মূলদ সংখ্যাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, আর অমূলদ সংখ্যাকে আমরা কিউ প্রাইম দ্বারা প্রকাশ করি। তার মানে পৃথিবীতে যত বাস্তব সংখ্যা আছে সবই হচ্ছে তোমার মূলদ এবং অমূলদ সংখ্যার ইয়া আর কি, ইউনিয়ন আর কি। ঠিক আছে, আমরা ইউনিয়ন সেট পড়ছিলাম না? ইউনিয়ন বা ইয়া সেট আর কি। তো মূলদ এবং অমূলদ সেটের ইউনিয়নটাই হচ্ছে আমাদের কি বাস্তব সংখ্যা। ঠিক আছে, এবার মূলদ সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ সংখ্যা। তো মূলদ সংখ্যার একটা সংজ্ঞা আছে। মূলদ সংখ্যা ওই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে আমরা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, আকারে প্রকাশ করা যায়, ওই সকল সংখ্যাকেই মূলদ সংখ্যা বলে। ঠিক আছে, প্রকাশ করা যায় যেখানে তোমার কিউ কখনো জিরো হবে না। ঠিক আছে, কিউ ইজ নট ইকুয়াল টু জিরো, এইটা একটা। এবং আরেকটা হচ্ছে তোমার পি ও কিউ সহমৌলিক হবে। পি ও কিউ সহমৌলিক। এই কন্ডিশনে এরকম টাইপের কোনো সংখ্যাকে আমরা যদি তোমার পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাহলে তাদেরকে মূলদ সংখ্যা বলবো। তাহলে দেখো পূর্ণ সংখ্যাগুলো কিভাবে মূলদ সংখ্যা হয়। তো তোমার যে কোনো একটা পূর্ণ সংখ্যা মনে করো 5। তো 5 এর নিচে কি একটা 1 আছে না? তো এখানে কিন্তু আমরা পি বাই 5/1, তাহলে 5টাকে কিন্তু আমরা 5/1 আকারে প্রকাশ করতে পারতেছি। তার মানে আমরা 5কে যদি পি এবং 1কে যদি কিউ ধরি, এখানে কিন্তু আমরা এই সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি, যেখানে পি এবং কিউ সহমৌলিক। ঠিক আছে, তো এইটা একটা। আবার মনে করো -2, -2 এর নিচেও কিন্তু একটা 1 আছে। তো যে কোনো পূর্ণ সংখ্যার নিচে 1 আছে, তো আমরা যে কোনো পূর্ণ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, তাই আমরা পূর্ণ সংখ্যাকে মূলদ সংখ্যা বলবো। আর মূলদ সংখ্যার একটা হয় ভগ্নাংশ সংখ্যা। যেরকম মনে করো কোন একটা ভগ্নাংশ যেটাকে তুমি পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করতে পারবা না। যেরকম মনে করো তুমি 10কে যদি 3 দ্বারা ভাগ করো, এটা কিন্তু তোমার কখনো পূর্ণ সংখ্যা হবে না। তো কিন্তু এই সংখ্যার 10 হচ্ছে পি এবং 3 হচ্ছে কিউ, তাহলে এই সংখ্যাটাকে কিন্তু তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছো, যেখানে 10 এবং 3 সহমৌলিক, পি এবং কিউ সহমৌলিক। তো যে কোনো মানে ভগ্নাংশ সংখ্যা আমরা যদি এরকম ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, ওই সকল সংখ্যাকে হচ্ছে তোমার কি বলে বলো তো? ভগ্নাংশ দুই প্রকার, একটা সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো সাধারণ গুলোকে আমরা ইয়া বলতে পারবো আর কি, দশমিক ভগ্নাংশকেও মূলদ সংখ্যা বলতে পারবো। So, যে কোনো ভগ্নাংশ সংখ্যা, মানে যে কোনো ভগ্নাংশ না, মানে কিছু কিছু ভগ্নাংশ সংখ্যা আছে মূলদ আর কিছু কিছু ভগ্নাংশ সংখ্যা আছে হচ্ছে কি অমূলদ। তো কিছু কিছু ভগ্নাংশকে আমরা মূলদ বলতে পারি, ওকে, আর সকল পূর্ণ সংখ্যাকে আমরা মূলদ বলবো, এটা। এবার পূর্ণ সংখ্যায় দুই প্রকার আছে, ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য। এটা তো তোমরা জানোই। ধনাত্মক সংখ্যা দুই প্রকার, মৌলিক, যৌগিক এবং অন। অন তো কোনো মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। ঠিক আছে, আর আমাদের মেইন কনসার্ন হচ্ছে এই ভগ্নাংশ পার্টটুকু, দশমিক ভগ্নাংশ পার্টটুকু নিয়ে। ঠিক আছে, আমাদের মেইন কনসার্ন হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার অনটা, এই পার্টটুকু নিয়ে হচ্ছে আমাদের মেইন কাজ। আর বাকি সব তোমরা আগেই জেনে আসছো, এই পার্টটুকু তোমরা জানো না খুব একটা। তো দেখো, সাধারণ ভগ্নাংশ তিন প্রকার হয়। একটা প্রকৃত ভগ্নাংশ, যেখানে হচ্ছে হর বড় লব ছোট, এটাকে প্রকৃত ভগ্নাংশ। লব বড় হর ছোট, একে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আর অপ্রকৃত ভগ্নাংশের আর একটা রূপ হচ্ছে মিশ্র ভগ্নাংশ, মানে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। সেটা হবে হচ্ছে 1/1 1 সমস্ত, এক সমস্ত, আমরা এটা কিভাবে করি, এক সমস্ত 3/5, এটা। ঠিক আছে, সো 8/5 কে আমরা এরকম মিশ্র আকারে প্রকাশ করতে পারি। মিশ্র ভগ্নাংশ ইজ ওয়ান কাইন্ড অফ তোমার অপ্রকৃত ভগ্নাংশের আরেকটা রূপ আর কি। ঠিক আছে, সো এইটুকু তোমাদের আগের আগের জিনিসপত্র। তো আচ্ছা, আরেকটা জিনিস, পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, এটা তো তোমরা আশা করি জানো, পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। আর পূর্ণ সংখ্যার ভিতরে যেটা হচ্ছে আমাদের ইয়া সংখ্যা আছে না, পূর্ণ সংখ্যাকে, হ্যাঁ, পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। পূর্ণ সংখ্যার ভিতরে ধনাত্মক সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। তো ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটা নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এগুলোকে আমরা এন দ্বারা প্রকাশ করি, বড় হাতের এন, স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক সংখ্যাগুলো আরেক নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এগুলোকে আমরা এন দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এন দ্বারা প্রকাশ করি। সো এটা হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা, এটা গেল। এবার
আমাদের বলছিলাম কি মেইন গোল হচ্ছে দশমিক দশমিক সংখ্যা নিয়ে। এখন দশমিক সংখ্যা দুই রকম, দশমিক সংখ্যার ভিতর মূলদ আছে অমূলদ আছে, বাট যে কোনো সাধারণ হচ্ছে শুধু মূলদ হয়, যে কোনো সাধারণ ভগ্নাংশ শুধু মূলদ, অলওয়েজ মূলদ হবে, শুধু মূলদ। বাট দশমিক মূলদ এবং অমূলদ দুই রকম হইতে পারে। তো আমাদের এখন জানা লাগবে যে কোন দশমিক সংখ্যা মূলদ আর কোন দশমিক সংখ্যা অমূলদ। ঠিক আছে, তো দশমিক হচ্ছে বোথ ক্যান বি মূলদ অ্যান্ড বোথ, মানে মূলদ অ্যান্ড অমূলদ। তো খেয়াল করো, কিছু কিছু দশমিক আছে সসীম দশমিক। সসীম দশমিক কি দশমিক? সসীম দশমিক। সসীম দশমিক অলওয়েজ মূলদ হবে। সসীম দশমিক মানে কি খেয়াল করো, মনে করো আমরা একটু অন্য কালি ইউজ করি। সাপোজ আমি তোমাকে বললাম যে 2.5568, এরপরে আর কিছু নাই। তো এটা কিন্তু তোমার একটা মূলদ সংখ্যা হবে। তাহলে এটাকে আমরা মূলদ সংখ্যা কিভাবে বলতে পারি খেয়াল করো তো। আমরা যদি এই 25568 কে 100 এটা দ্বারা যদি ডিভাইড করি, 25568 কে 1000 দ্বারা যদি ডিভাইড করি, তাহলে আমরা এই 2.5568 পাবো। এরপরে যদি তোমার 9 থাকে তাহলে এখানে একটা 9 আসবে, এখানে একটা এক্সট্রা 0 আসবে। তো আমার যদি সসীম জানা থাকে দশমিকের পর কত ঘর আছে, অনের পর ততগুলা শূন্য দ্বারা যদি নাম্বারটাকে ডিভাইড করি, তাহলে আমরা ওই দশমিক নাম্বারটা পেতে পারবো। তার মানে সসীম দশমিককে আমরা ইজিলি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি। সসীম দশমিককে আমরা ইজিলি কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি। সো সসীম দশমিক সংখ্যা তোমার একটা হচ্ছে মূলদ সংখ্যা হবে অলওয়েজ। সসীম দশমিক অলওয়েজ মূলদ হবে। ওকে, এবার অলওয়েজ মূলদ। এবার অসীম দশমিক অলওয়েজ মূলদ হবে না। অসীম দশমিক যদি অসীম আবৃত হয়, অসীম আবৃত্ত হয় তখন সেটা মূলদ, আর অসীম অনাবৃত্ত হইলে তখন সেটা অমূলদ। এখন অসীম আবৃত্ত কি আর অসীম অনাবৃত্ত কি, এই দুইটা জিনিস। অসীম আবৃত্ত কোন একটা অসীম দশমিক, যেমন মনে করো যে 2.1245 ডট 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 ডট, এরপর অসীম পর্যন্ত চলে গেছে এই ভগ্নাংশটা, এই ভাগফলটা, তাহলে এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ হবে। তো এই অসীম দশমিক ভগ্নাংশটা যদি আবৃত্ত হয়, অসীম দশমিক ভগ্নাংশটা যদি আবৃত্ত হয় তাহলে আমরা ওই ভগ্নাংশটাকে মূলদ বলবো। আর যদি অনাবৃত্ত হয় তাহলে ওই ভগ্নাংশটাকে আমরা মূলদ বলতে পারবো না, সেটা অমূলদ হবে। ওকে, একমাত্র অসীম অনাবৃত্ত দশমিক গুলাই অমূলদ হয়, বুঝতে পারছি? তাহলে এখন আমরা পড়বো হচ্ছে তোমার অসীম আবৃত্ত কোনগুলা। তো আমি একটু সাইডে লিখি যে অসীম আবৃত্ত হচ্ছে, ওইট, অসীম আবৃত্ত। অসীম আবৃত্ত হচ্ছে তোমার, যেমন মনে করো 5.1222222 ডট 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 ডট, দেখো অলওয়েজ 2222 আছে, মানে টু বারবার রিপিট হচ্ছে। যে সকল দশমিকের পর যদি কোনো সংখ্যা বারবার রিপিট হয়, বারবার অলওয়েজ রিপিট হতে হতে ইনফিনিটি পর্যন্ত যায়, তাহলে ওই দশমিকগুলোকে আমরা অসীম আবৃত্ত বলি। যেরকম মনে করো আবার 0.125 এরকম ভাবে রিপিট হতে 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 যাচ্ছে, এগুলোকে বলা হয় অসীম আবৃত্ত সংখ্যা। ঠিক আছে, এবার অসীম আবৃত্তকে পৌনঃপুনিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। এবার নতুন একটা টার্ম নিয়ে আসলাম, পৌনঃপুনিক। পৌনঃপুনিকটা কি সেটা হচ্ছে খেয়াল করো, 0.125 বারবার রিপিট হচ্ছে না, এভাবে তো আমাদের ইনফিনিটি পর্যন্ত লেখা পসিবল না। আবার শুধুমাত্র 125ও যদি লিখে দিই তাহলে তো সেটা সসীম হয়ে যাবে, এটা যে অসীম এটাও তো আমরা বোঝাইতে পারতেছি না। তো এই জন্য আমরা এখানে পৌনঃপুনিক একটা টার্ম নিয়ে আসি। পৌনঃপুনিক থাকলে বুঝতে হবে এটা অসীম পর্যন্ত বিস্তৃত। তো দেখো এখানে বারবার রিপিট কি হচ্ছে, 125 এটা রিপিট হচ্ছে না, 125 এটা কিন্তু রিপিট হচ্ছে। এই জন্য আমরা 1 এবং 5 এর উপরে দুইটা ডট দিব, যেটা মিন করে 1 এবং 5 এর মাঝে 1 এবং 5 সহ যতগুলো সংখ্যা আছে ওগুলো বারবার রিপিট হচ্ছে। তো 0.125 এটা মানে হচ্ছে 0.125 0.125 125 বারবার রিপিট হয়ে চলতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার অসীম আবৃত্ত। আবার এখানে খেয়াল খেয়াল করো 5.12222, এখানে কিন্তু শুধু টু গুলাই রিপিট হচ্ছে। ওকে, অনের পর কি শুধু টু গুলাই রিপিট হচ্ছে না, তো আমরা অনের উপরে কোনো ডট দিব না, কারণ অন রিপিট হচ্ছে না, আমরা শুধু টুটাকে ডট দিব। তো এটা কি মিন করে, এটা মিন করে 5.1 লেখার পর শুধু সবগুলো টু হবে, টু 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 এরকম ভাবে অসীম পর্যন্ত চলে যেতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অসীম আবৃত্ত। এবার অসীম অনাবৃত্ত কি? অসীম অনাবৃত্ত ভগ্নাংশ হচ্ছে, অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশটা হচ্ছে একটা অনাবৃত্ত ভগ্নাংশ যেখানে তোমার কোনোটাই রিপিট হবে না। যেরকম মনে করো যে 1 2 4 2 4 3 5 6 8 ডট 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 এরকম র্যান্ডম নাম্বার চলতে থাকবে, যেখানে কোনোটাই রিপিট হচ্ছে না। সো এইগুলাকে তুমি কিন্তু পৌনঃপুনিক আকারে লিখতে পারবে না। একমাত্র অসীম অনাবৃত্ত সংখ্যাগুলোই অমূলদ সংখ্যা, একমাত্র অসীম অনাবৃত্ত গুলো অমূলদ, একমাত্র অসীম অনাবৃত্ত সংখ্যাগুলো কি অমূলদ সংখ্যা, বুঝতে পারছি? একমাত্র এরাই অমূলদ।
তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমাদের যে কোনো ভগ্নাংশের ভিতরে যে কোনো সাধারণ ভগ্নাংশই মূলদ সংখ্যা, কারণ এদেরকে আমরা ইজিলি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। যে দশমিক ভগ্নাংশগুলোর ভিতরে সসীম দশমিক মূলদ সংখ্যা, কারণ এগুলোকেও আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। এখন আমি বলছি যে অসীম আবৃত্তগুলো মূলদ সংখ্যা। তার মানে তোমাদের মনে কোশ্চেন যাবে, ভাইয়া তার মানে আমরা অসীম আবৃত্তগুলোকেও মেবি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো? হ্যাঁ, আমরা অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আমরা অসীম আবৃত্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি বলেই এগুলো তোমার মূলদ সংখ্যা। তো এরপরে আমরা ম্যাথগুলোতে দেখবো যে অসীম আবৃত্ত সংখ্যা কিভাবে মূলদ সংখ্যা হয়। ঠিক আছে, অসীম আবৃত্ত কিভাবে মূলদ সংখ্যা হয় এই জিনিসটা হচ্ছে আমরা দেখবো, মানে অসীম আবৃত্ত সংখ্যাগুলোকে আমরা কিভাবে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। আর অসীম অনাবৃত্ত মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কেন? কারণ এগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। ঠিক আছে, এগুলোকে তুমি চাইলেও কোনো দুইটা সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করে লিখতে পারবে না। বুঝতে পারছো? সো এই জন্য এগুলো তোমার অমূলদ সংখ্যা হয়। তো এবার আমরা দেখবো যে অসীম আবৃত্ত সংখ্যাগুলোকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশ আকারে লিখতে পারি। সো এরপরে আমাদের আচ্ছা এইখানে বেশ কয়েকটা তোমার বাস্তব সংখ্যার বৈশিষ্ট্য আছে, এগুলো নিয়ে একটু আমরা পরে কথা বলবো, কারণ এগুলোর এমসিকিউ শেষের দিকে, তো এগুলো একটু পরে কথা বলবো। দেখো এখানে আমাদের অলরেডি আসছে নিচের কোনটি মূলদ সংখ্যা, তাহলে যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি সেগুলোই মূলদ সংখ্যা। তো অলওয়েজ খেয়াল করবা যে অমূলদ সংখ্যাগুলোর আমি যদি বেশ কয়েকটা এক্সাম্পল দেই তোমাদের, অমূলদ সংখ্যার বেশ কয়েকটা এক্সাম্পল আছে। অমূলদ সংখ্যা কারা? তোমার মনে করো যাদেরকে আমরা অমূলদ সংখ্যা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক, এরা একটা অমূলদ সংখ্যা। এছাড়াও অসীম অনাবৃত্ত দশমিক, ওকে, এটা একটা হচ্ছে তোমার অমূলদ সংখ্যা। তো এইবার তোমার হচ্ছে এই আরো কি কি আছে, যেরকম মনে করো রুটের নিচে যদি কোনো সংখ্যা থাকে, যেমন √3, এটা একটা কিন্তু অমূল্য সংখ্যা। √5 এটা একটা অমূল্য সংখ্যা। √2, কারণ এগুলোকে তুমি যদি দশমিকে কনভার্ট করো তাহলে দেখবে যে অসীম অনাবৃত্ত দশমিকে পরিণত হবে। ঠিক আছে, তো এই জন্য এগুলো অমূল্য সংখ্যা। এছাড়া পাই, আমরা পাই ইকুয়াল টু কত জানি, 3.1415 ডট 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 ইনফিনিটি পর্যন্ত কিন্তু চলতে থাকে। তো আমরা তো জাস্ট প্রথম 4 ঘর পর্যন্ত আসন্ন মান নেই, এই জন্য 3.1416 হয়, এই জন্য কোনো সমস্যা হয় না। কিন্তু পায়ের আসল মান তো পায়ের পরে অনেকগুলো ঘর আছে। ঠিক আছে, সো অনেক অনেক ঘর আছে, তুমি অসীম পর্যন্ত যাইতে পারবে পায়ের মান মান নিয়ে আর কি। এই জন্য আমরা পাইকে আমরা হচ্ছে ইয়া বলতে পারি না, মানে মূলদ সংখ্যা বলতে পারি না। আবার মনে করো যে এই যে ই ইকুয়াল টু আছে 2.7 অন সামথিং ডট 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 ই, ওই যে আমরা এই অয়েলারিয়ান নাম্বার ই, যে এলএন ইউজ করি না, এলএন ইকুয়াল টু লগ ই বেস লগারিদমে যে ই এর ভ্যালুটা আছে, বা আমরা অনেক সময় লিখি e⁴x, e⁴2, e⁴3, এই ইটা হচ্ছে তোমার 2.7, এটাও একটা অমূলদ সংখ্যা। তো তাহলে খেয়াল করো আমাদের এখানে দেখা যাবে কোনটা কোনটা অমূলদ সংখ্যা। দেখো √3 এটা একটা অমূলদ, √2 একটা অমূলদ, তাহলে এটা আমাদের অমূলদ সংখ্যা, এটা মূলদ না, এটা অপশন হবে না। √8, √6 এরাও অমূলদ, এটাও আমাদের অপশন হবে না। 1/√8, √8ও অমূলদ, এটাও আমাদের অপশন হবে না। এখানে √18 আর √32, এখন বলবা ভাই √18 √32 দুইটাই তো অমূলদ, মানে দুইটাতে তো রুট আছে, তো এরাও তো অমূলদ। কিন্তু একটা জিনিস খেয়াল করো, √4 মানে কি? √4 মানে তোমার আমাদের হচ্ছে √4 মানে হচ্ছে তোমার 2 না? তো আমরা √4টাকে কি 2/1 আকারে লিখতে পারি। তার মানে পূর্ণবর্গ সংখ্যার যদি রুট থাকে, পূর্ণবর্গ সংখ্যার যদি রুট থাকে ওই সংখ্যাগুলো তোমার অমূলদ সংখ্যা হয় না, ওই সংখ্যাগুলো মূলদ হয় আর কি। যেমন √9 এটা কিন্তু ইকুয়াল টু 3 লেখা যাবে, এটা একটা মূলদ সংখ্যা। তার মানে সব সংখ্যার উপরে রুট থাকলে যে সেইগুলো তোমার ইয়া হবে, সেইগুলো যে তোমার অমূলদ হবে তা কিন্তু না। পূর্ণবর্গ সংখ্যার উপর যদি রুট থাকে ওগুলো কিন্তু মূলদ হবে। বুঝতে পারছি কি বললাম? পূর্ণবর্গ সংখ্যার উপর যদি রুট থাকে ওগুলো কিন্তু মূলদ সংখ্যা হবে। যেমন √4 এর উপর রুট থাকলে এটা 2 হবে, 2/1, এটা একটা মূলদ সংখ্যা। ওকে, এবার তাহলে ক নাম্বারটা খেয়াল করো, √18 ইকুয়াল টু, তুমি ক্যালকুলেটর যদি ইউজ করো তাহলে দেখবে এর ইকুয়াল আমরা লিখতে পারি 3√2 লিখতে পারি। কারণ √18 মানে হচ্ছে √9 × 2, আর √32 মানে হচ্ছে √16 × 2। তাহলে √9টা বাইরে এসে 3 হয়ে যাবে, আর 16টা বাইরে এসে 4 হয়ে যাবে। তো √2 কাটা, so আমরা √18/√32 ইকুয়াল টু √18 ডিভাইডেড বাই √32 ইকুয়াল টু আমরা 3/4 লিখতে পারি। সো আমাদের অপশন ক হবে রাইট অ্যান্সার। বুঝতে পারছে? সো এই হচ্ছে মোটামুটি আমাদের এই কনসেপ্ট আর কি। সো রুট দেখলে যে সেটা অমূল্য সংখ্যা হবে সেটা না, আমাদের আমাদের একটু চিন্তা ভাবনা করা লাগবে। দেখো √12 ডিভাইডেড বাই 75 বলছে, এটা কোন ধরনের সংখ্যা? তাহলে √12 ডিভাইডেড বাই 75 ইজ ইকুয়াল টু কি লেখা যায়, √12 ডিভাইডেড বাই √75 এটা লেখা যাবে। সো √12 মানে কি? √12 মানে হচ্ছে 4 × 3, আর √75 মানে কি বলতো? √75 মানে হচ্ছে 25 × 3। ওকে, তাহলে 4টা বাইরে এসে 2 হয়ে যাবে 2√3, আর 25টা বাইরে এসে 5 হয়ে যাবে 5√3। এটা কাটাকাটি হয়ে 2/5 হবে। সো 2/5টাকে কিন্তু আমরা ইজিলি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা।
ঠিক আছে। সো আমরা √12 ডিভাইডেড বাই 75, এখানে রুট থাকলে যে অমূলদ হবে সেটা কিন্তু না, এটা কিন্তু তোমার মূলদ সংখ্যা। সো এই জিনিসটা যদি না বুঝতে পারো, তোমরা ডিজিট ক্যালকুলেটর ইউজ করবে, √12 ডিভাইডেড বাই 75 লিখলে এবার দেখবে যে 2/5 পাইছো আর কি। সো তখন তুমি এটাকে মূলদ সংখ্যা বলতে পারবা, ঠিক আছে। এবার এরপরে দেখো যে a ইকুয়াল টু √3 আর b ইকুয়াল টু √12 হলে নিচের কোনটি মূলদ সংখ্যা। তো এখানে খেয়াল করো, দেখো a ইকুয়াল টু √3 আর b ইকুয়াল টু √12, তাহলে a প্লাস b মানে কি √3 প্লাস √12। তো √3 প্লাস √12 টাকে তুমি কিন্তু চাইলেও কখনো মূলদ সংখ্যা বা p বাই q আকারে প্রকাশ করতে পারবা না। সো আমাদের কিন্তু এটাই চোখ বন্ধ করে এটা মূলদ সংখ্যা। তারপর আমি বাকি নাম্বারগুলো একটু ভেরিফিকেশন করি। a আর b আমরা √3 আর √12 যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হবে, √36 হবে না? √36 ইজ ইকুয়াল টু কত হবে, 6 হবে। সো এটা কিন্তু তোমার মূলদ সংখ্যা। a বাই b, a মানে √3 আর b মানে √12, তুমি এটা যদি ভাগ করো তাহলে দেখবে 2 পাবা। একটু নিজে নিজে ভাগ করে দেখবে এটা 2 পাবা, সেটা কিন্তু তোমার মূলদ সংখ্যা। b বাই a, এটার ভ্যালু আসবে 1 ডিভাইডেড বাই 2, সরি এখানে এটা আসবে 1 ডিভাইডেড বাই 2 আর এটা আসবে 2 আর কি, ঠিক আছে, এটা আসবে 2। সো আলটিমেটলি কিন্তু আমার খ গ ঘ সবই কিন্তু আমরা p বাই q আকারে বা পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করতে পারতেছি। তার মানে এগুলো তোমার কি হবে, মূলদ সংখ্যা হবে। আর শুধুমাত্র ক নাম্বার আমাদের কি অমূলদ সংখ্যা হবে, বুঝতে পারছি। এরপরে দেখো 2/9 কোন ধরনের সংখ্যা, এটা অবশ্যই মূলদ সংখ্যা। 2/9 আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি, অমূলদ হবে না, স্বাভাবিক সংখ্যাও হবে না, অনাবৃত্ত দশমিকও হবে না। ওকে, বুঝতে পারছি। দেখো নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো আমি বলছিলাম যে পূর্ণবর্গ সংখ্যার উপর √, থাকলে সেটাকে আমরা পূর্ণ সংখ্যা আকারে লিখতে পারি, তার মানে এটা অমূলদ সংখ্যা হবে না। 0.5 এটা একটা সসীম দশমিক, সসীম দশমিকও তোমার অমূলদ সংখ্যা হবে না। 0.10 এটাও একটা সসীম দশমিক, এটাও অমূলদ সংখ্যা হবে না। √7, যেখানে 7 পূর্ণবর্গ নয়, তাই এরা আমার হচ্ছে কি অমূলদ সংখ্যা হবে, বুঝতে পারছি। 0.45, দেখো এইবার আমাদের আসছে যে এই যে এইটাকেই বলে, আমি তোমাকে বলছিলাম যে আমরা কিন্তু বলছিলাম যে আবৃত্ত দশমিক, এটা কিন্তু একটা আবৃত্ত দশমিকের উদাহরণ। যে আবৃত্ত দশমিক সংখ্যাগুলো কি, আবৃত্ত দশমিক সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা, এটা আমি বলছিলাম। তো আবৃত্ত দশমিক সংখ্যাগুলোকে আমরা যদি পি বাই কিউ আকারে প্রকাশ করতে না পারি তাহলে তো আমরা বলতে পারতাম না এটা মূলদ সংখ্যা। তার মানে এই আবৃত্ত দশমিকটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। তো এই আবৃত্ত দশমিকটাকে আমরা দেখবো এটাকে আমরা কিভাবে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, বুঝতে পারছি। তাহলে খেয়াল করো 0.45, 0.45 এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 0.45 কে আমরা 45 45 45 45 ডট 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 এরকম ভাবে লিখতে পারি। ওকে, তাহলে এবার এইটাকে আমি তোমাদের রিটেনের মেথড দেখাবো, শর্টকাট মেথড দেখাবো, ঠিক আছে। তাহলে আগে আমরা রিটেনের মেথডটা দেখি। তাহলে আমরা এক কাজ করব, আমরা এমন ভাবে এই 0.45টাকে এমন একটা নাম্বার দ্বারা গুণ করব যাতে হচ্ছে তোমার এখানে কয়টা, দুইটা তোমার রিপিটিং না, মানে দুইটা দুইটা তোমার বারবার রিপিট হচ্ছে না, রিপিটিং ডেসিমাল বা পৌনঃপুনিক বলে। পৌনঃপুনিক সংখ্যাকে দুইটা 4 আর 5, যাতে এই 4 আর 5টা দশমিকের বাম পাশে চলে আসে। তো আমরা যদি এই টোটাল সংখ্যাটাকে, যেহেতু এখানে দুইটা আছে, তাই আমরা 100 দ্বারা গুণ করব, কারণ আমাদের যে দুইটা বারবার রিপিট হচ্ছে ওই দুইটাকে দশমিকের বাম পাশে নিয়ে আসা লাগবে। তাহলে আমি দুইটাকে দশমিকের বাম পাশে নিয়ে আসলাম, তাহলে এটা ডট 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 ইনফিনিটি পর্যন্ত কিন্তু যাবে, ঠিক আছে। আর দেখো এবার যেহেতু এইখানে আমার এই পয়েন্টের পরে ই রিপিটিং বা কোনো পৌনঃপুনিক হয় না এরকম কিন্তু কোনো সংখ্যা নাই, তাহলে আমি এক কাজ করবো 0.45 কে অন দ্বারা গুণন করব। 0.45 কে অন দ্বারা গুণ করবো, তাহলে কি হবে 0.45 45 45 ডট 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 ডট। এবার আমি যদি তোমার উপরেরটা থেকে নিচেটা মাইনাস করি, দেখো তোমরা হয়তো বলবা ভাই এই পাশটাকে তো 100 দ্বারা মাল্টিপ্লাই করে দুইটা 45 কে এই পাশে নিয়ে আসে, তার মানে কি এই পাশে কি দুইটা 45 কমে গেছে? অ্যান্সার হবে না, কারণ এটা হচ্ছে তোমার অসীম পর্যন্ত, 4545 অসীম পর্যন্ত চলে গেছে। এন্ড অসীম থেকে আমরা যদি দুইটা নিয়ে আসি তাও সে অসীম পর্যন্ত যাবে, কোনো কমবে না, ঠিক আছে। দুইটা কেন, তুমি 100টা নিয়ে আসলে কোনো কমবে না, ওই অসীম পর্যন্ত যাবে, অসীম পর্যন্তই থাকবে। তার মানে তুমি যদি এইখান থেকে এই দুইটা সমীকরণ মাইনাস করো তাহলে আমি কি করতে পারি, দেখো 0.45 ইন্টু 100 মাইনাস 0.45 ইন্টু 1 ইজ ইকুয়ালস টু কত হবে, দেখো তো এই 45.454545 এই পাশে ইনফিনিটি নাম্বার অফ 45, এই পাশে ইনফিনিটি নাম্বার অফ 45। তার মানে কি এই 45 গুলো এই পয়েন্টের পরে কোনো 45 থাকবে না, তাহলে আমরা 45 মাইনাস 0 লিখতে পারি, 45 মাইনাস 0। তো আমরা এবার 0.45 যদি কমন নেই, 0.45 কমন নিলে 100 থেকে 1 মাইনাস করে কত হবে, 99 হবে, আর এখানে কত হবে 45 হবে। সুতরাং আমরা লিখতে পারি 0.45 পৌনঃপুনিক ইজ ইকুয়াল টু 45 ডিভাইডেড বাই 99। এটা হচ্ছে আমাদের রিটেনের মেথড। রিটেনের যদি ক নাম্বারে কোনোদিনও আসে যে 0.45কে তোমার সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তখন আমাদের এরকম ভাবে লেখা লাগবে। জানি তোমরা অনেকে ক্লিয়ার হয়তো হও নাই। সেটাকে আমরা কাটাকাটি করে কি লিখতে পারি, 9 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে 5 ডিভাইডেড বাই 11। সো আমাদের অ্যান্সার হবে অপশন খ, 5 ডিভাইডেড বাই 11, বুঝতে পারছি। সো এই হচ্ছে আমাদের একটা প্রসিডিওর এই পৌনঃপুনিক দশমিকগুলো বের করার জন্য, ঠিক আছে। তো আমি তোমাকে আরো একটা রিটেনের প্রসিডিওর দেখাই, এরপর সব এমসিকিউ অনুযায়ী করবো আর কি। মনে করো
এটা যদি বুঝো তাহলে সব বুঝে যাবা। মনে করো আমাদের 2.02234, এই 234 এর উপর পৌনঃপুনিক সংখ্যা আছে, 234 এর উপর পৌনঃপুনিক, তার মানে এই সংখ্যাটা আসলে আলটিমেটলি কি হবে বলতো? 2.02 কিন্তু রিপিটিং, এটা কিন্তু রিপিট হচ্ছে না, এটা কিন্তু রিপিট হচ্ছে না, আমাদের 234 বারবার রিপিট হচ্ছে, তাহলে আমাদের এখানে হবে 234 234 234 ডট 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 ডট, এটা বারবার রিপিট হবে, ঠিক আছে? 234 234 234 করে রিপিট হবে। এবার পৌনঃপুনিকে আমরা শুরুতে এখানে যে পৌনঃপুনিক নাম্বারটা আছে 02234, এই নাম্বারটাকে আমরা এইখানে তো 100 দ্বারা গুণ করছিলাম, যাতে এখানে পৌনঃপুনিক আছে দুইটা, এই দুইটা যাতে বাম পাশে চলে আসে, পৌনঃপুনিক যে 4 আর 5 আছে, এই 4 আর 5 যাতে বাম পাশে চলে আসে। বাট এইখানে আমরা কত দ্বারা গুণ করব? দেখো, এইখানে আমাদের পৌনঃপুনিকের এই পার্টটুকুকে আমাদের বাম পাশে নিয়ে আসা লাগবে, এই যে এই পার্টটুকু, এই 234, এই পার্টটুকুকে মানে এই পার্ট পর্যন্ত বাম পাশে নিয়ে আসা লাগবে। তাহলে এই পার্ট পর্যন্ত আমি যদি বাম পাশে নিয়ে আসতে চাই, তাহলে কয়টা, এক দশমিকের পর 1 2 3 4 5, পাঁচটা ঘর, তাহলে এটাকে আমার এই একের পর 5টা শূন্যওয়ালা নাম্বার দ্বারা গুণ করা লাগবে। তো এটা যদি করি তাহলে হবে হচ্ছে দেখো 202234234 ডট 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 ডট। ওকে, এবার আমাদের সেকেন্ড আরো একটা নাম্বার দ্বারা গুণ করা লাগছিল। তো নাম্বার এখানে 2.02 কে আমরা 02234 কে আমরা দেখো এমন একটা নাম্বার দ্বারা গুণ করব যাতে হচ্ছে তোমার রিপিটিং পার্টটা শুধু সামনে চলে আসে। রিপিটিং পার্ট এখানে দেখো, রিপিটিং পার্ট কি 0 আর 2 না? তার মানে আমাদের 0 আর 2টাকে শুধু সামনে নিয়ে আসা লাগবে। তো এই 0 আর 2টাকে যদি আমি সামনে আনতে চাই তাহলে 100 দ্বারা গুণ করা লাগবে। তাহলে কি হবে দেখো তো, 202, দেখো এর আগে কিন্তু কোনো রিপিটিং পার্ট ছিল না, এই জন্য আমরা কিন্তু শুধু 1 দ্বারা গুণ করছিলাম। ওকে, তাহলে 202.234 ওকে। এবার আমি যদি মাইনাস করি, দেখো দশমিকের পরেও যতগুলা 234 আছে, দশমিকের এই দুইটাতেও সেকেন্ডটাতে দশমিকের পরে ততগুলা 234 আছে, ইনফিনিটি নাম্বার। সো আমরা যদি এই উপরের নাম্বারটা থেকে নিচের নাম্বারটা মাইনাস করি, তাহলে একেবারে যদি লিখি ইন্টু 1000 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 202.234 মাইনাস 202 হবে, ঠিক আছে? এইটা হবে। তো তোমার এই এই জিনিসটাই কিন্তু আমাদের হচ্ছে, কারণ পয়েন্টের পরে 234 কিন্তু সেম নাম্বারে আছে, সেম নাম্বারে আছে, ঠিক আছে? সো এই জন্য আমরা পয়েন্টের পরে এগুলো ইজিলি মাইনাস করতে পারতেছি, ঠিক আছে? আমি একটু ক্যালকুলেটরটা বের করি, মিনিট। তাহলে তোমার হচ্ছে দেখো, এবার আমরা যদি এই ওয়ান, একের পর 5টা জিরো আছে, এখান থেকে যদি 100 মাইনাস করি তাহলে কত হয়? তাহলে হবে হচ্ছে 99900, ঠিক আছে? 2.02234 ইন্টু 99900 ইজ ইকুয়ালস টু 202.234 মাইনাস 202, এটা হবে হচ্ছে 202.032। তো সো আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারবো 2.02234 ইজ ইকুয়ালস টু 202.032 ডিভাইডেড বাই 9900, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের রিটেনের প্রসিডিউর, যেখানে রিটেনে যদি আসে আমরা এরকম ভাবে করব, ঠিক আছে? এবার যদি এমসিকিউ আসে, আমাদের এত বড় করে করার সময় নাই, আমরা অনেক সিম্পল অনেক মজার একটা শর্টকাট এখন শিখবো, যেটা হচ্ছে এমসিকিউ আসলে আমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো যে এই নাম্বারটাতেই আমাদের টোটাল দেখো খেয়াল করো, আমি এখানে এটাকে দেখো কিভাবে লিখবো। আমরা আগে এই নাম্বারটাকে পয়েন্ট ছাড়া পুরো লিখবো, পয়েন্ট এবং এই পৌনঃপুনিক ছাড়া, পৌনঃপুনিক সাইন ছাড়া পুরো লিখবো। তাহলে কি হবে? 202.234, এইটা হবে পয়েন্ট ছাড়া লিখলাম, পয়েন্ট ছাড়া পুরো লিখলাম 202.234 মাইনাস। এবার দেখো এই যে মানে তোমার এই পৌনঃপুনিক ছাড়া কি কি আছে, পৌনঃপুনিক ছাড়া এবার পার্ট লিখবো 202, পৌনঃপুনিক ছাড়া কিন্তু পার্ট হচ্ছে তোমার 202, ঠিক আছে? তো আমি পৌনঃপুনিক ছাড়া এখানেও পয়েন্ট লিখবো না, পয়েন্ট ছাড়া আর পৌনঃপুনিক পার্ট বাদে যতটুকুতে পৌনঃপুনিক নাই ওই পার্টটুকু লিখবো 202। এবার নিচে দেখো, নিচে টোটাল পৌনঃপুনিক কয়টা আছে? পৌনঃপুনিক আছে একটা দুইটা তিনটা নাম্বারের উপরে। তো তিনটা নাম্বার রিপিট হচ্ছে, যেহেতু রিপিট হচ্ছে তিনটা নাম্বার, এই জন্য আমরা তিনটা 9 লিখবো। আর দশমিকের পর রিপিট ছাড়া কয়টা আছে? রিপিট ছাড়া দুইটা আছে, তো রিপিট ছাড়া দুইটার জন্য আমরা 0 লিখবো। তাহলে খেয়াল করো তো, আমার আলটিমেটলি শর্টকাটে যেটা আসলো আমাদের এইখানে কি সেম সেম রেজাল্টে আসছে না? তো আবার বলি, তুমি পয়েন্ট ছাড়া পৌনঃপুনিক ছাড়া পুরো নাম্বারটা লিখবা, ওইখান থেকে পৌনঃপুনিক অংশ বাদে বাকি অংশটুকু মাইনাস করে দিবা,
আর নিচে লিখবা পৌনঃপুনিক নাম্বার যতগুলো তার জন্য ততগুলো 9 এবং পৌনঃপুনিক নাম্বার যতগুলো ছিল না তার জন্য ততগুলো 0। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের শর্টকাট। আমরা এরপরের প্রবলেমগুলোতে এই শর্টকাট অ্যাপ্লাই করব। ঠিক আছে, দেখো এখানে 0.83 কে আমাদের হচ্ছে 10 সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, যেখানে হচ্ছে তাহলে দেখো দশমিক ছাড়া পৌনঃপুনিক ছাড়া আমরা পুরো নাম্বারটা লিখবো মাইনাস পৌনঃপুনিক অংশ বাদে বাকি অংশটুকু বিয়োগ করব ডিভাইডেড বাই পৌনঃপুনিক অংশ আছে একটা তাই 9 আর পৌনঃপুনিক ছাড়া অংশ আছে একটা তাই 0। তো আমরা 83 থেকে যদি 8 মাইনাস করি, 83 থেকে 8 মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 75, 75 ডিভাইডেড বাই 19। এখান থেকে এটাকে তুমি যদি 5 দ্বারা ডিভাইড করো তাহলে 5 ডিভাইডেড বাই 6, এটা হবে আমাদের অ্যান্সার 5 ডিভাইডেড বাই 6। সো শর্টকাট আসলে আমরা এরকম শর্টকাটে সব করে ফেলবো। ঠিক আছে, এবার দেখো 0.234 এর সামান্য ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি? তাহলে এই ক্ষেত্রে 0.234 খেয়াল করো, এই 0.234 কে আমরা তাহলে এই পৌনঃপুনিক দশমিক ছাড়া লিখবো মাইনাস পৌনঃপুনিক, দেখো পৌনঃপুনিক পার্ট বাদ দিলে কিন্তু আর কিছুই থাকে না তাহলে 0 হবে, ডিভাইডেড বাই পৌনঃপুনিক পার্ট আছে 3টা 234 তাই 3টা 9। আর এখানে পৌনঃপুনিক ছাড়া কিন্তু দশমিকের পরে, এটা কিন্তু দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কিন্তু কোনো পার্ট নাই, তাহলে এটা হবে তাহলে আর কোনো 0 হবে না আর কি। আমার আলটিমেটলি হবে 234 ডিভাইডেড বাই 999, এটা আমাদের রাইট আনসার। কিন্তু এই অ্যান্সারটা আমাদের অপশনে নাই, তার মানে এখানে আমাদের সামহাও কাটাকাটি হবে। তো আমরা 234 ডিভাইডেড বাই 99 যদি করি তাহলে 26 ডিভাইডেড বাই 1 পাই ক্যালকুলেশন করে। ঠিক আছে, সো আমাদের রাইট আনসার হবে অপশন ঘ। ওকে, এরপর দেখো এবার আমাদের দুইটা পৌনঃপুনিকের নাম্বার ভাগ করতে বলছে। তো 0.2 পৌনঃপুনিক ভাগ 0.04 পৌনঃপুনিক। তো 0.2 পৌনঃপুনিককে দেখো আমরা কি আকারে লিখতে পারি, এইখানে তাই একটা 2 ডিভাইডেড বাই 9 আমরা লিখতে পারি, ভাগ 0.04 কে কেমনে লিখতে পারি, দেখো পৌনঃপুনিক এবং পয়েন্ট ছাড়া পুরো নাম্বারটা লিখবো মাইনাস পৌনঃপুনিক পার্ট বাদে যা আছে সেটা লিখবো ডিভাইডেড বাই পয়েন্টের পরে পৌনঃপুনিক আছে একটা এবং পৌনঃপুনিক ছাড়া পার্ট আছে একটা, তাহলে একটা 9 একটা 9 0 আসবে। তো আমরা আলটিমেটলি এখান থেকে লিখতে পারবো 2 ডিভাইডেড বাই 9 ভাগ 2 ডিভাইডেড বাই 45। তো আমি যদি এই পার্টটুকু 2 ডিভাইডেড বাই 9 ইন্টু 45 ডিভাইডেড বাই 2 এমনি কিন্তু লিখতে পারবো। ঠিক আছে, তো এই টু কাটাকাটি করলে কি হবে, 45 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু কত হবে, 5 হবে। হ্যাঁ বুঝতে পারছি। সো এই জিনিসটাই তাহলে দেখো এটা আমাদের কোথায় আছে, অপশন গতে আছে, সো এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। ওকে, এগুলো কিন্তু ক্যালকুলেটরে সলভ করতে পারবা না। তো এই ছিল মোটামুটি আমাদের এই প্রবলেমটা। এরপর দেখো 0.69 এর সামান্য ভগ্নাংশ কোনটি? তো সেম আমরা শর্টকাট অ্যাপ্লাই করব 0.69, তাহলে পৌনঃপুনিক ছাড়া দশমিক ছাড়া পুরো নাম্বারটা লিখবো 69 মাইনাস পৌনঃপুনিকের এই পৌনঃপুনিক অংশটুকু বাদে কত থাকে 6, এটা লিখবো ডিভাইডেড বাই পয়েন্টের পরে পৌনঃপুনিক আছে একটা তাই একটা 9 আর পৌনঃপুনিক ছাড়া আছে একটা তাই একটা 0। তাহলে আমরা 69 থেকে যদি 6 মাইনাস করি তাহলে পাবো 63 আর ডিভাইডেড বাই 19। তো আমরা এখান থেকে মোস্ট প্রবাবলি তোমার 69 ডিভাইডেড বাই 63 ডিভাইডেড বাই 90 ইকুয়াল টু কত আসবে, 63 ডিভাইডেড বাই 90, আরে তোমার আসবে হচ্ছে 7 ডিভাইডেড বাই 10। আমাদের 63 ডিভাইডেড বাই 90 ইজ ইকুয়াল টু 7 ডিভাইডেড বাই 10, সো আমাদের অপশন ঘটা হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এইবার দেখো 0.x ইকুয়াল টু 0.4 আর y ইকুয়াল টু 0.8 হলে x প্লাস y x ইন্টু y আর x বাই y কোনটি সঠিক? তাহলে দেখো x ইকুয়াল টু 0.4 হওয়া মানে কি, x ইকুয়াল টু 0.4 হওয়া মানে 4/9 শর্টকাট অ্যাপ্লাই করলাম। আর y ইকুয়াল টু 0.8 হওয়া মানে কি, y ইকুয়াল টু 0.8 হওয়া মানে 8/9। তো আমরা x আর y যদি যোগ করি, x আর y যোগ করলে কত হবে, 4/9 প্লাস 8/9, লসাগু করলে কি 12/9 হয়, তাই তো 12/9। এখন এই 12/9টাকে দেখো তো আমরা কিভাবে লিখতে পারি, 12/9টাকে আমরা চাইলে এই যে এরকম ভাবে লিখতে পারি না, যে 1.222 ডট 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 ডট, কারণ দেখো আমরা যদি এখানে 1.222 ডটটাকে কিরকম করে লিখতে পারি, 1.2 পৌনঃপুনিক পাই, তোমরা এটা ক্যালকুলেটরে বের করলে তুমি এরকম পাবা 1.222 ডট 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 এরকম পাবা। তো এটাকে তুমি 1.2 পৌনঃপুনিক আকারে লিখতে পারবা, তার মানে 12/9টাকে আমরা 1/1.2 পৌনঃপুনিক আকারে লিখতে পারি। বাট এইখানে কিন্তু আমাদের অপশন একে বলছে x প্লাস y ইকুয়াল টু 1.3, যেটা ট্রু না। বাট তুমি x আর y কে ইন্টু করো তাহলে দেখবে 32/81 পাবা, আর x y কে তুমি ডিভাইড করো তাহলে দেখবে 0.5 পাবা। তার মানে আমাদের গ নাম্বারটা হবে অ্যান্সার, মানে অপশন 2 আর 3 হবে রাইট অ্যান্সার। বুঝতে পারছি। এই তো এরপরে এই যে এখনই আমাদের বাস্তব সংখ্যার প্রপার্টি লাগবে, ওই শুরুতে আমি কিছু কিছু জিনিস রেখে দিয়ে আসছিলাম না, ওই জিনিসপত্রগুলো এখন পড়াবো। ঠিক আছে, তাহলে খেয়াল করো যে আমাদের বলছে যদি এ বি বাস্তব সংখ্যা হয় তাহলে এ প্লাস বি একটা বাস্তব সংখ্যা, মানে দুটি বাস্তব সংখ্যা যোগ ফলে একটা বাস্তব সংখ্যা, দুটি বাস্তব সংখ্যার গুণ ফলে একটা বাস্তব সংখ্যা হয়। ঠিক আছে, আবার এ বি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হবে, আর এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ হবে। তার মানে তুমি যদি 2 আর 3 যোগ করো তাহলে যেটা পাবা 3 আর 2 যোগ করলে ওই একই সংখ্যা পাবা, অথবা 2 আর 3 গুণ করলে তুমি যা পাবা 3 আর 2 গুণ করলে ওই একই সংখ্যা পাবা, এটাকে বলা হয় বিনিময় বিধি। ঠিক আছে,
এটাকে বলা হয় বিনিময় বিধি। আবার এটাকে বলা হয় সংযোগ বিধি। এ প্লাস বি যোগ করে তার সাথে সি যোগ করলে তুমি যা পাবা, বি প্লাস সি যোগ করে তার সাথে এ যোগ করলে তুমি একই পাবা। বুঝতে পারছো? আর এ আর বি গুণ করে তার সাথে সি গুণ করলে তুমি যা পাবা, বি আর সি গুণ করে তার সাথে এ গুণ করলে তুমি একই পাবা। এটাকে বলে সংযোগ বিধি। তো আমার এই 2 নাম্বারটা, এটা হচ্ছে বিনিময় বিধি। বিনিময় বিধি। এটা হচ্ছে তোমার সংযোগ বিধি। সংযোগ বিধি। এ বাস্তব সংখ্যা হলে কেবল দুইটি বাস্তব সংখ্যা 0 1 আছে। দেখো, যে কোনো একটা নাম্বারের সাথে 0 যোগ করলে তাহলে তুমি কিন্তু ওই নাম্বারটাই পাবা। আর যে কোনো নাম্বারের সাথে তুমি যদি 1 গুণ করো তাহলে কিন্তু তুমি ওই নাম্বারটাই পাবা। এটা হচ্ছে এই প্রপার্টি, ইজি প্রপার্টি কিন্তু। এরপরে দেখো, একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে যে কোনো একটা নাম্বারের সাথে তার ঋণাত্মক সংখ্যার নাম্বার তুমি যদি যোগ করো তাহলে 0 পাবা। আর কোনো একটা নাম্বারের সাথে তার যদি 1 ডিভাইডেড বাই মানে 1 ডিভাইডেড বাই এ বাই রিসিপ্রোকাল সংখ্যাটাকে যদি গুণ করো তাহলে তুমি 1 পাবা। বুঝতে পারছো? কোন একটা নাম্বারকে তার যদি বিপরীত নাম্বার দ্বারা গুণন করো তাহলে 1 পাবা। ওকে, এবার এটা হচ্ছে বন্টন বিধি 6 নম্বরটা। এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু এ বি প্লাস এসি, এটা লেখা যাবে। সেটা হচ্ছে আমাদের বন্টন বিধি। বিধিগুলো একটু মনে রেখো, এগুলো পরীক্ষা আসে, ঠিক আছে? এবার এবার ইম্পর্টেন্ট দেখো, এ আর বি দুইটা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে হয় এ বি এর চেয়ে ছোট হবে, নয়তো এ বি এর সমান হতে হয়, অথবা এ বি এর চেয়ে বড় হবে। এর তিনটার যে কোনো একটা হবেই। এর কিন্তু আমাদের কমন সেন্স বলে দুটি সংখ্যা যদি একসাথে রাখে হয় তারা সমান হবে, নয় ছোট বড় হবে। এই জিনিসটা এখানে বলছে, ঠিক আছে? এরপরে দেখো 8 নম্বরটা কি বলছে, যে এ বি সি বাস্তব সংখ্যা হলে এ লেস দেন বি হলে এ প্লাস সি লেস দেন বি প্লাস সিও হবে। মানে এই জিনিসটা মিন করে যে, মনে করো আমাদের 2 লেস দেন 5। এবার 2 এর সাথে তুমি যদি 4 গুণ যোগ করো, 5 এর সাথে যদি 4 যোগ করো, তাও এই নাম্বারটা তোমার ছোটই থাকবে। কারণ সমান, এই কোন একটা সমান চিহ্নের দুই পাশে লেস দেন গ্রেটার দেন সাইনের দুই পাশে সেম নাম্বার যোগ করলে তোমার অসমতা সাইনের কিন্তু কোনো চেঞ্জ হয় না। সো এটাও আমরা বুঝলাম। আমাদের ইম্পর্টেন্ট ইয়ারটা হচ্ছে 9 নাম্বার, ইম্পর্টেন্ট কনসার্ন হচ্ছে 9 নাম্বার। ঠিক আছে, দেখো এখানে বলছে এ লেস দেন যদি বি হয়, এ লেস দেন বি, মনে করো আমরা একটা নাম্বার নিলাম 2 লেস দেন 5। এই 2 এর সাথে যদি আমরা কোনো ধনাত্মক সংখ্যা গুণন করি, মনে করো তাহলে এটা এ লেস দেন বি। এই 2 এর সাথে আমি 4 গুণন করলাম, এই পাশে 5 এর সাথে 4 গুণন করলাম, তাহলে তোমার এই আমরা হচ্ছে এসি মানে এই 4টাকে সি কনসিডার করলাম, তাহলে তাও তোমার নাম্বারটা হচ্ছে লেস দেন থাকবে। মানে আগের পরে লেস দেন থাকবে। 2 লেস দেন 5 ছিল, এ লেস দেন বি ছিল, এর সাথে তুমি যদি দুই পাশে ধনাত্মক সংখ্যাটা গুণন করো তাহলে অসমতার সাইনে কিন্তু কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারছি? কিন্তু মনে করো 2 লেস দেন 5 আছে, এবার তুমি উভয় পক্ষে কোনো ঋণাত্মক সংখ্যা -1 গুণন করলা। তুমি যদি -1 গুণন করো তাহলে দেখো আগে ছিল 5 বড়, মাইনাস গুণ করার জন্য কিন্তু -2টা বড় হয়ে গেছে, তখন আমাদের অসমতার সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এ লেস দেন বি হলে এর সাথে সি গুণন করার পরে সি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এসি লেস দেন বিসি হবে। আর সি যদি লেস দেন 0 হয় তাহলে এসি গ্রেটার দেন বিসি হবে, তখন ছোট সংখ্যাটা বড় হয়ে যাবে। বুঝতে পারছি? এই যে তুমি এখান থেকে কনসেপ্ট নিতে পারো। তো এই ছিল মোটামুটি আমাদের বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য আর কি। তো মোটামুটি এটা টপিক ছিল। এবার দেখো আমরা এই রিলেটেড এমসিকিউ একটু দেখে আসি। ওকে, দেখো এই যে প্রথমে বলছে এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু এ বি প্লাস এসি, বন্টন বিধি, এটা ট্রু। এ লেস দেন বি হলে এ প্লাস সি লেস দেন বি প্লাস সি, এটাও ট্রু। যে এ লেস দেন বি হলে আমরা কোনো একটা সংখ্যা দুই পাশে গুণ করতে পারবো যেখানে এ প্লাস সি লেস দেন বি প্লাস সি হবে। আর আরেকটা বলছে এ লেস দেন বি হলে এবং সি লেস দেন 0 হলে, দেখো সি লেস দেন 0 মানে কি, সি ঋণাত্মক সংখ্যা, তাহলে এ লেস দেন বি এর সাথে কোনো একটা ঋণাত্মক সংখ্যা যদি গুণ করি তাহলে কিন্তু অসমতার সাইন চেঞ্জ হয়ে যাবে। তো এসি গ্রেটার দেন বিসি হবে, আর লেস দেন এখন গ্রেটার দেন হয়ে গেছে। সো আমাদের কিন্তু তিনটে হচ্ছে রাইট অ্যান্সার। ভাই বুঝতে পারছি? তো এই ছিল মোটামুটি আমাদের কোশ্চেন। এখান থেকে কিন্তু একটা এমসিকিউ থাকেই অলওয়েজ। ওকে, এটা মুখস্থ করে ফেলবার কি, এই 9টা বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এখানে বলছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে √81 একটা বিজোড় সংখ্যা, √81 এর মান কত 9, এটা হ্যাঁ এটা একটা বিজোড় সংখ্যা, 9 একটা বিজোড় সংখ্যা, এটা ট্রু। 0.21 একটা অপ্রকৃত ভগ্নাংশ। 0.21 কি আসলে অপ্রকৃত ভগ্নাংশ? খেয়াল করি তো, 0.21 ইকুয়াল টু কি লিখতে পারি? 0.21 ইকুয়াল টু লিখতে পারি 21 ডিভাইডেড বাই 100। হরে কিন্তু বড় সংখ্যা আছে, তাহলে কিন্তু এটা প্রকৃত ভগ্নাংশ, এটা কিন্তু তাহলে ফলস। ওকে, আর 0 একটা পূর্ণ সংখ্যা। হ্যাঁ 0 একটা পূর্ণ সংখ্যা, তার মানে আমাদের রাইট অ্যান্সার হবে 1 এবং 3, অপশন খটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে। এবার 0.012 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো। তাহলে দেখো 0.012, তাহলে আমরা পৌনঃপুনিক ছাড়া পুরো সংখ্যাটাকে লিখবো, মাইনাস পৌনঃপুনিক পোর্শন বাদ দিয়ে, পৌনঃপুনিক পোর্শনটুকু বাদ দিয়ে যে যে সংখ্যাটুকু থাকে ততটুকু লিখবে 1, ডিভাইডেড বাই পৌনঃপুনিকের দশমিকের পরে পৌনঃপুনিক আছে একটা তাই একটা 9, আর তোমার পৌনঃপুনিক ছাড়া আছে দুইটা তাই দুইটা 0 হবে। ঠিক আছে, সো আলটিমেটলি হবে 12 - 1 = 11, 11 ডিভাইডেড বাই 900। সো আমাদের অপশন কটা হবে রাইট অ্যান্সার। বুঝতে পারছি? এই তো এটা গেল। এরপরে 7 ডিভাইডেড বাই 12 কোন ধরনের সংখ্যা?
দেখো 7/12 কে আমরা ইজিলি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি, যেখানে পি কিউ দুইটাই মূলদ সংখ্যা। সো সরি, পি কিউ দুইটাই পূর্ণ সংখ্যা। তো 7/12 কে আমরা কি বলতে পারবো? মূলদ সংখ্যা বলতে পারবো। ওকে, এরপরে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? আমরা জানি মৌলিক ওয়ান কোনো ওয়ান তো মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা শুরু হয় তোমার 2 থেকে, 2 3 5 ডট 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 ডট। সো আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত হবে? 2। বুঝতে পারছি? এরপরে বাস্তব সংখ্যার ক্ষেত্রে √144 একটি অমূলদ সংখ্যা। দেখো √144 ইকুয়াল আমরা 12 লিখতে পারি। তো আমরা আগে বলছিলাম পূর্ণবর্গ সংখ্যার উপরে যদি রুট থাকে, পূর্ণবর্গ সংখ্যার উপরে যদি রুট থাকে তাহলে সেটা তোমার মূলদ সংখ্যা, মানে সেটা তোমার পূর্ণ সংখ্যা হয়ে যায়। ঠিক আছে? সো আমাদের √144 একটা মূলদ সংখ্যা হবে, এটা অমূলদ সংখ্যা না। 3/2 অপ্রকৃত ভগ্নাংশ, এটা সত্যি, কারণ 2 হচ্ছে তোমার ছোট, তাহলে 3/2 অপ্রকৃত ভগ্নাংশ। আর 0 একটি পূর্ণ সংখ্যা, এটাও সত্যি। তাহলে আমার অপশন গ 2/3 হবে রাইট অ্যান্সার। ওকে, দুটি অমূলদ সংখ্যার যোগফল অলওয়েজ অমূলদ সংখ্যা, এটা ট্রু। দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল অলওয়েজ অমূলদ সংখ্যা, এটাও ট্রু। কিন্তু দুটি অমূলদ সংখ্যার গুণফল মূলদ হইতে পারে আবার অমূলদ হইতে পারে। ঠিক আছে? যেরকম মনে করো √2 এটা একটা অমূলদ সংখ্যা, গুণন √2 এটাও একটা অমূলদ সংখ্যা। এই √2 আর √2 কে যদি গুণন করো তাহলে তুমি 2 পাবা। তার মানে এটা তোমার কি মূলদ। তাহলে দুইটি অমূলদ সংখ্যার গুণফল মূলদ হইতে পারে। আবার √2 গুণন √3, এই দুটো গুণফল √6 হবে। √6 কিন্তু আবার অমূলদ সংখ্যা। তো তাহলে কিন্তু দেখো দুটি অমূলদ সংখ্যার গুণফল মূলদ হইতে পারে, অমূলদ হইতে পারে। তো আর তাহলে এখানে কিন্তু আমাদের তিনটেই ট্রু। ঠিক আছে, এটা তিনটেই ট্রু, এটা বরিশাল বোর্ডে আসছিল। মোটামুটি দেখছো, মোটামুটি কিন্তু সব ইজি কোশ্চেনই আসছে। এরপরে সকল পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে বলা হয়, সকল পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে কি বলে? পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে তোমার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা, কোশ্চেনটা কি ঠিক আছে? দাঁড়াও। আচ্ছা হ্যাঁ, পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে মূলদ সংখ্যা বলতে পারে, কিন্তু এখানে আসলে আবৃত্ত ভগ্নাংশ দেওয়া উচিত ছিল, বা সাধারণ ভগ্নাংশ, মানে অনাবৃত ভগ্নাংশ বাদে সকল ভগ্নাংশ কিন্তু তোমার মূলদ না। কিন্তু ওই স্লাইড, ওই চারটা মনে আছে প্রথমে যে চারটা ছিল, দেখো মূলদ সংখ্যা যে ভাগ হয়ে গেছে, মূলদ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যার ভগ্নাংশের সংখ্যা ভাগ হয়ে গেছে। তার মানে পূর্ণ আর ভগ্নাংশ সংখ্যা মিলেই মূলদ সংখ্যা তৈরি করে। তো এই কনসেপ্ট থেকে আমাদের হচ্ছে এটা বলছে যে সকল পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাই তোমার মূলদ সংখ্যা আর কি। ঠিক আছে? তো এটাই হবে আর কি, এটা মূলদ সংখ্যা হবে। এরপরে বলছে √5 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আসন্ন মান কোনটি? দেখো 4 দশমিক স্থান পর্যন্ত মান এক জিনিস, আর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে √5 এর মান কত হয়? সেটা হয় হচ্ছে 2.23606 ডট 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 ডট। আমাদের 4 দশমিক স্থান মানে দশমিকের পর 4টা ঘর নিতে বলছে। যেহেতু আমাদের আসন্ন মান বলছে, তাহলে সেটা হবে 2.236। দেখো যদি বলতো 4 দশমিক স্থান পর্যন্ত, তাহলে আমাদের জিরোই লিখতাম আমরা এখানে। এটা হয়তো হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত বলে আমরা জিরো রাখতাম স্থান পর্যন্ত। কিন্তু আমাদের আসন্ন মান বলছে, আসন্ন মান মানে হচ্ছে দেখো 2.236, এই যে 6 আছে না, জিরো, আমরা এখন জিরো লিখবো। জিরো লেখা রাখে, জিরোর পরে যদি এমন কোনো সংখ্যা থাকে যেটা 4-এর চেয়ে বড়, এই 6 যদি 4-এর চেয়ে বড় হয়, মানে জিরোর পরে যদি এমন কোনো সংখ্যা থাকে যেটা 4-এর চেয়ে বড়, 4-এর চেয়ে বড়, তাহলে ওই সকল সংখ্যার জন্য ওই 4-এর চেয়ে বড় হওয়ার কারণে এই আগে যে নাম্বারটা থাকবে তার সাথে 1 যোগ হবে। দেখো জিরোর পরে 6 আছে, যখন আমি আসন্ন মানটা নেব তাহলে জিরোর সাথে কিন্তু 1 এসে যোগ হবে, কারণ 6 কি 4-এর চেয়ে বড়। ঠিক আছে? তো এখানে একটা 6 হবে। তো এটা হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আসন্ন মান। তো খেয়াল করো আমাদের এখানে আসলে অপশনটা হয়তো এই 2.22 আছে, এখানে 2.23 হবে, সবগুলা 23 হবে। ঠিক আছে? সবগুলা 23 হবে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা যদি এই ঘ নাম্বারটা, অপশনটা কিন্তু হবে না, কারণ এটা হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত মান, আমাদের আসন্ন মান বলছে। তো আমাদের কিন্তু অপশন গটা হবে রাইট অ্যান্সার। বুঝতে পারছি? ওকে, এরপরে এ বি সি বাস্তব সংখ্যা হলে এ লেস দেন বি যদি হয়, যদি এ লেস দেন বি হয়, তাহলে এর সাথে যদি আমরা কোনো ধনাত্মক সংখ্যা গুণন করি তাহলেও লেস দেন সাইন চেঞ্জ হবে না, তাহলে এসি লেস দেন বিসি থাকবে। তো যদি সি গ্রেটার দেন 0 হয় তাহলে এসি লেস দেন বিসি, এটা ট্রু। আবার এ লেস দেন বি, এর সাথে যদি কোনো ঋণাত্মক সংখ্যা সি গুণন করি তাহলে অসমতার সাইন চেঞ্জ হয়ে যায়, এসি গ্রেটার দেন বিসি হয়ে যায়। তো এটা কিন্তু 2 নম্বরে এসি গ্রেটার দেন বিসি হয়েছে। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে এ লেস দেন বি হলে তার সাথে যে সংখ্যায় যোগ করি না কেন, এই অসমতা সাইন কোনোদিন চেঞ্জ হয় না। সো এ লেস দেন বি হলে তার সাথে আমি যে যে নাম্বারই প্লাস করি কেন না কেন, সি যে কোনো নাম্বার প্লাস করলেই তোমার অসমতা সাইন এই লেস দেনই থেকে যাবে। বুঝতে পারছি? তো আমাদের এখানে 1 2 3 ঘ সবগুলো রাইট অ্যান্সার। ওকে,
এরপরে পি কিউ আর আচ্ছা সেম কাহিনী, পি কিউ আর বাস্তব সংখ্যা এবং পি লেস দেন কিউ, পি কিউ আর বাস্তব সংখ্যা এবং পি লেস দেন কিউ, পি লেস দেন কিউ। তো পি লেস দেন কিউটা যদি আমরা এমন কোন সংখ্যা আর গুণন করি এবং আরটা যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে কিন্তু অসমতার সাইন চেঞ্জ হবে না। আরটা যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে কিন্তু অসমতার সাইন চেঞ্জ হবে না, পি আর লেস দেন কিউ আর হবে। So আমাদের এক নম্বরটা ট্রু। আবার পি লেস দেন কিউ আছে, আরটা যদি জিরোর চেয়ে ছোট হয় তখন কিন্তু অসমতার সাইন চেঞ্জ হয়ে যাবে, পি আর গ্রেটার দেন কিউ আর হবে। তো এটাও কিন্তু ট্রু, পি আর গ্রেটার দেন কিউ আর হয়েছে। এবার পি লেস দেন কিউ আছে, আরটা যদি জিরোর চেয়ে বড় এবং অথবা জিরোর ইকুয়াল হয় তখন কিন্তু অসমতার সাইন চেঞ্জ হবে না, বাট এইখানে এই লেস দেন ইকুয়াল আসবে। আমরা এমন একটা নাম্বার গুণন করছি যেটা জিরোর চেয়ে বড় অথবা জিরোর সমান, তখন কিন্তু লেস দেন আর ইকুয়াল সাইন আসবে। কিন্তু এখানে দেখো এখানে লেস দেন ইকুয়াল সাইন কিন্তু নাই, তো আমাদের কিন্তু এটা হবে না। তো আমাদের রাইট অ্যান্সার হবে অপশন 1 এবং 2 ক নাম্বার। ওকে, বুঝতে পারছি? এগুলো থেকে কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো থেকে একটা এমসিকিউ আসতে পারে। এরপরে খেয়াল করো রুট ওভার, আমাদের কি বলছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে রুট ওভার 49, রুট ওভার 49 মানে কত? রুট ওভার 49 মানে 7, এটা একটা মৌলিক সংখ্যা, এটা ট্রু। 0.032, 0.03, এটাকে আমরা 3/100 আকারে লিখতে পারি না? তো এখানে দেখো হরটা কিন্তু বড়, হর বড়, তাহলে এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ হবে। তাহলে 1 নম্বরও সত্যি, 2 নম্বরও সত্যি। আর 2 প্লাস রুট ওভার 2, এখানে দেখো রুট ওভার 2 কিন্তু একটা অমূলদ সংখ্যা। যদি কোনো সংখ্যায় একটা অমূলদ পার্ট চলে আসে, মনে করো যেমন 5 প্লাস রুট ওভার 2, তাও সেই সংখ্যাটা অমূলদই হবে। বুঝতে পারছি? তো আমার কিন্তু এটা অমূলদ সংখ্যা, এটাও ট্রু। তাহলে আমাদের অপশন ঘ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এরপরে বাস্তব সংখ্যার ক্ষেত্রে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। দেখো বলছিলাম যে কোনো সংখ্যা পূর্ণবর্গ হলে তার বর্গমূল মূলদ হয়, তাহলে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা হবে, এটা সত্যি। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা, এটাও সত্যি। আর শূন্য একটি স্বাভাবিক সংখ্যা, এটা মিথ্যা। কারণ পূর্ণ সংখ্যা 3 প্রকার, একটা ধনাত্মক, একটা শূন্য, আর একটা ঋণাত্মক। তো ধনাত্মকটাকে কিন্তু স্বাভাবিক সংখ্যা বলে, শূন্যটাকে কিন্তু স্বাভাবিক সংখ্যা বলে না। তো শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা না, শূন্য একটা অঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, তো আমাদের 1 আর 2 হবে রাইট অ্যান্সার। ওকে, এরপর খেয়াল করো যে 0.881 পৌনঃপুনিক এর একটা দশমিক ভগ্নাংশ, হ্যাঁ এটা একটা অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ, এটা সত্যি। রুট ওভার 9 মানে 3, এটা একটা মূলদ সংখ্যা, এটাও সত্যি। রুট ওভার 11, এটা তো 11 তো আর পূর্ণবর্গ সংখ্যা না, তো এটা কিন্তু অমূলদ সংখ্যা, এটাও সত্যি। তাহলে আমাদের অপশন ঘ নাম্বার হবে রাইট অ্যান্সার, 1 2 ও 3। ওকে, এরপর দেখো কি বলছে, সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলে। একদম শুরুতে বলছিলাম বাস্তব সংখ্যা 2 প্রকার, একটা মূলদ একটা অমূলদ। সকল পৃথিবীর যত মূলদ এবং অমূলদ আছে সেই সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। ঠিক আছে, অপশন ঘটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। এরপরে নিচের তথ্যগুলো লক্ষ্য করো, বলছে √8/2 একটি মূলদ সংখ্যা। √8/2 মানে কি? √8/2 মানে √4, আর √4 মানে কি 2, এর একটা পূর্ণ সংখ্যা। তার মানে √8/2 একটা কি মূলদ সংখ্যা। ঠিক আছে, সেটা একটা মূলদ সংখ্যা। 0 একটা স্বাভাবিক সংখ্যা, এটা মিথ্যা। আর 8 9 পরস্পর সহমৌলিক। আচ্ছা, সহমৌলিক সংখ্যা কারা? সহমৌলিক সংখ্যা হচ্ছে যাদের উৎপাদক, যাদের সাধারণ উৎপাদক শুধুমাত্র 1, যাদের সাধারণ উৎপাদক শুধুমাত্র 1, তাদেরকে সহমৌলিক সংখ্যা বলে। যেমন দেখো 8 এর উৎপাদক কারা? 8 এর উৎপাদক হচ্ছে 1 2 4 8, এরা 8 এর উৎপাদক। 9 এর উৎপাদক কারা? 9 এর উৎপাদক 1 3 9। তো দেখো এইগুলোর ভিতরে সাধারণ উৎপাদক দুইটার ক্ষেত্রে কমন, দুইটার ক্ষেত্রে কমন উৎপাদক কোনটা? দুইটার ক্ষেত্রে কমন উৎপাদক হচ্ছে 1, এই যে 1। তো আমাদের 3 নম্বরের রাইট অ্যান্সার, আমাদের এখানে রাইট অ্যান্সার হবে অপশন গ 1 ও 3। ওকে, এরপর দেখো কিউ এবং পি পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0 হলে পি বাই কিউ আকারের সংখ্যাকে কি বলে? এটা সেই শুরু থেকে বলতেছি, পি বাই কিউ আকারের কোন সংখ্যাকে মূলদ সংখ্যা বলে যদি পি আর কিউ পূর্ণ সংখ্যা হয়। সেটা আমাদের অপশন গ হবে মূলদ সংখ্যা। ওকে, এরপরে কি আছে, উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমাদের আছে যে হচ্ছে এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, ওকে, সি একটা সংখ্যা, কোনটি অমূলদ সংখ্যা? দেখো এ হচ্ছে 3 4 3 4 3 4, এই দশমিকের পর 3 4 3 4 3 4, এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে।
তাহলে এটাকে আমরা 2.334 পৌনপুনিক এমনি লিখতে পারি, 2.334 পৌনপুনিক এমনি কিন্তু লিখতে পারি। তো আমাদের এ হচ্ছে মূলদ সংখ্যা, বাট এখানে দেখো এখানে 334, এখানে 3টা 34, এখানে 4টা 34, এখানে কিন্তু কোনোটা রিপিটেটিং নাই, তাহলে এটা কিন্তু তোমার অমূলদ সংখ্যা হবে। তো আমাদের আসলে আলটিমেটলি অমূলদ সংখ্যাটা হচ্ছে খ। ঠিক আছে, বিটা হচ্ছে অমূলদ সংখ্যা। √196 তো আমরা 14 লিখতে পারি যতটুকু আমি জানি। হ্যাঁ, √196 = 14 লেখা যায়। সো এটা হচ্ছে তোমার কি হবে, একটা মূলদ সংখ্যা হবে। ওকে, এরপরে এ ও সি এর যোগফল কত হবে? তাহলে দেখো এ ইকুয়াল টু লিখতে পারি কি 2.334। ওকে, এখানে 34 রিপিট হচ্ছে। আর তাহলে এ ইকুয়াল টু লিখতে পারি 2.334, আর বি ইকুয়াল টু লিখতে পারি 1.2। আমি এখন তোমাদের দুটি মূলদ সংখ্যার বা দুটি পৌনঃপুনিক সংখ্যার যোগফল বের করা শিখাবো, কিভাবে করবা। ওকে, এটা দুই রকম ভাবে করতে পারো। এ কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবা, বি কেও সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবা, প্রকাশ করে যোগ করে দিবা। ঠিক আছে, কিংবা দেখো আমরা এ ইকুয়াল টু কি লিখতে পারি, এরকম আমরা কিছু ঘর পর্যন্ত লিখবো। ঠিক আছে, বি ইকুয়াল টু কি লিখতে পারি 1.22222, নিচে নিচে লিখবো। ঠিক আছে, একটা নিচে আর একটা নিচে নিচে লিখবো। তাহলে আমরা এক কাজ করি, আমরা তোমার এই শেষে যেহেতু 3 4, আমরা দুইটা ঘর একটু ফাঁকা রাখবো। কেন ফাঁকা রাখবো পরে বলতেছি। তাহলে খেয়াল করো, আমার 4 আর 2 যোগ করলে কত হয় 6, 3 আর 2 যোগ করলে কত হয় 5, 4 আর 2 যোগ করলে কত হয় 6, 3 আর 2 যোগ করলে কত হয় 5, 4 আর 2 যোগ করলে 6, 3 আর 2 যোগ করলে 5, 4 আর 2 6, 3 আর 2 5, আর এখানে 3 আর 2 যোগ করলে 5, আর এখানে দশমিক 1 আর 2 যোগ করলে 3। তাহলে দেখো এখানে 3.5, একটা 5, এই 5টা কিন্তু রিপিটেটিং হচ্ছে না। শুরুতে যে 5টা আছে এই 5টা কিন্তু রিপিটেটিং না, এই 5টা কিন্তু রিপিটেটিং না। আমার রিপিটেটিং হচ্ছে এই পরের থেকে 5 6 5 6 5 6 এগুলো রিপিটেটিং। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো 3.556, এন্ড রিপিটেটিং হবে পরের 5 আর 6 এর উপরে। ঠিক আছে, তো আমার আলটিমেটলি অপশন কটা হবে রাইট অ্যান্সার। বুঝতে পারছি? এই তো। এরপর বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত সকল মৌলিক ও যৌগিক সংখ্যা এটা ট্রু, সকল মূলদ সংখ্যা এটাও ট্রু, সকল অমূলদ সংখ্যা এটাও ট্রু। তো আমাদের এটা অপশন ঘ নাম্বার হবে রাইট অ্যান্সার, 1 2 3। বুঝতে পারছি? এরপর শূন্য একটি অঋণাত্মক সংখ্যা, এটা সত্যি। মূলদ সংখ্যা, আচ্ছা এটাও সত্যি। আর একটি পূর্ণ সংখ্যা, এটাও সত্যি। ঠিক আছে, তো আমার কিন্তু তোমার এখানে শূন্যের ক্ষেত্রে কিন্তু এই তিনটাই সত্যি, কিন্তু শূন্য একটা ন্যাচারাল নাম্বার না। ঠিক আছে, শূন্য হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা না, স্বাভাবিক সংখ্যা নয়। ওকে, এরপর এক্স ওয়াই জেড বাস্তব সংখ্যা হলে এক্স লেস দেন ওয়াই এবং জেড লেস দেন 0 হলে কোনটি সঠিক? তাহলে এক্স লেস দেন ওয়াই যদি হয় আর জেড লেস দেন যদি 0 হয়, তাহলে আমরা কোনো একটা সংখ্যায় যদি আমরা কোনো একটা অসমতায় যদি 0-র চেয়ে ছোট সংখ্যা উভয় পক্ষে গুণ করি, তাহলে অসমতার সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে এক্স লেস দেন ওয়াই ছিল, এখন এক্স জেড গ্রেটার দেন ওয়াই জেড হবে, লেস দেনটা গ্রেটার দেন হয়ে গেছে। তো আমাদের অপশন খটা হবে রাইট অ্যান্সার। ওকে, এরপর কি আছে, বাস্তব সংখ্যার ক্ষেত্রে সকল সসীম দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা, এটা ট্রু। সকল আবৃত্ত দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা, এটা ট্রু। সকল অসীম দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা, এটা ফলস। কারণ অসীম দশমিক ভগ্নাংশের ভিতরে আবৃত্ত আছে, অনাবৃত্ত আছে। তো আবৃত্ত গুলা মূলদ, কিন্তু অনাবৃত্ত গুলা কিন্তু অমূলদ। ঠিক আছে, তো আমরা কিন্তু সকল অসীম দশমিক কিন্তু মূলদ নয়। তো আমাদের ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার। এরপরে কি আছে, এরপর √3 এবং মাঝে অবস্থিত ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনটি? √2 এবং 3। √2 মানে হচ্ছে 1.414, আর 3 মানে হচ্ছে তোমার 3। তাহলে 1.414 আর 3 এর মাঝে ধনাত্মক পূর্ণ সংখ্যা কত আছে? 2 আছে। 1.414 আর 3 এর মাঝে কি আছে? 2 আছে। তো আমাদের এখানে হবে অপশন গ, 2। ওকে, আচ্ছা এখন কিন্তু আমরা সম্ভাব্য নমুনা প্রশ্ন সলভ করতেছি, বোর্ড প্রশ্ন অনেক আগে শেষ। এরপর দেখো 2.05 এর সামান্য ভগ্নাংশ কোনটি? 2.05, তাহলে এটি ইকুয়াল টু কি লিখতে পারি 2.05 এ সামান্য ভগ্নাংশ কোনটি? আমরা আগে পৌনঃপুনিক দশমিক ছাড়া হচ্ছে একটা নাম্বার লিখবো মাইনাস, এবার পৌনঃপুনিক পোর্শন বাদ দিয়ে আমরা নাম্বারটা লিখবো 20 ডিভাইডেড বাই পয়েন্টের পরে পৌনঃপুনিক আছে একটা, তাই একটা 9, আর পৌনঃপুনিক ছাড়া আছে একটা, তাই একটা 0। তো আমরা যদি 205 থেকে 20 মাইনাস করি তাহলে 185 ডিভাইডেড বাই 90। তো আমরা যদি একটু ক্যালকুলেটর করি 185 ডিভাইডেড বাই 90 ইকুয়াল টু 37 ডিভাইডেড বাই 18 হবে, 37 ডিভাইডেড বাই 18। তো আমাদের অপশন গটা হবে রাইট অ্যান্সার। ওকে, এই তো। যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল নিচের কোনটি হতে পারে না?
ওকে, নিচের কোনটি হতে পারে না বলছে। তাহলে দেখো, যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে যদি এক যোগ করি, তাহলে আমরা চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা নেই, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, চারটা কিন্তু ক্রমিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এদের সাথে যদি আমরা এক যোগ করি, তাহলে এদেরকে একটু আমি গুণ করি, ঠিক আছে। আগে এদেরকে আমি একটু গুণ করব, গুণ করলে কি হয় খেয়াল করা। আচ্ছা, আমি একটু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, অসুবিধা নেই। দেখো, তাহলে আমরা যদি এগুলোকে গুণ করি তাহলে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, ওকে, এক্স টু দি পাওয়ার ফোর। আচ্ছা, দেখো, এইখান থেকে আমরা এই জিনিসটা প্রুফ করতে পারবো যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি আমরা এক যোগ করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে তোমার ফাইভ এক্স কিউব আসবে, সিক্স এক্স স্কোয়ার আসবে, এখান থেকে এক্স কিউব আসবে, এখান থেকে ফাইভ এক্স স্কোয়ার আসবে, এখান থেকে সিক্স এক্স আসবে। তো এর সাথে আমি এক যোগ করবো, এক যোগ করি নেই, লাস্টে এক যোগ করবো। ওকে, লাস্টে এক যোগ করলাম। এক যদি যোগ করি তাহলে আমি একটু সাজায় লিখি, এক্স টু দি পাওয়ার ফোর, সিক্স এক্স কিউব, ইলেভেন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ওয়ান। ওকে, এরকম ভাবে লেখা যাবে। তাহলে এবার খেয়াল করো যে এইখান থেকে আমরা যে জিনিসটা লিখতে পারবো সেটা হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস আমরা এইখান থেকে চাইলে টু এ বি প্লাস নাইন এক্স স্কোয়ার। ওকে, এরপরে আমরা লিখতে পারবো প্লাস টু এক্স স্কোয়ার আসতেছে। তো আমরা এখান থেকে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ওয়ান। তো আসলে এই নাম্বারটাকে আলটিমেটলি আমরা চাইলে এই তোমার দেখাইতে পারবো যে এটা একটা তোমার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। যদি এটা তোমাদের একটা প্রমাণ আছে, বই অনেক সুন্দর একটা প্রমাণ আছে যে আমরা যদি এক্স স্কোয়ার, আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা এরকম ভাবে গুণনটা না করে আমরা আরেকটু আরেকটু ভালোভাবে গুণন করি, ঠিক আছে। মনে করো যে আমাদের তিনটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কিরকম, তোমার একটা হচ্ছে এক্স, একটা এক্স প্লাস ওয়ান, একটা এক্স প্লাস টু, আর একটা এক্স প্লাস থ্রি। ওকে, এবার আমরা এক্স আর এক্স প্লাস থ্রিটা গুণন করি, আর এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টুটা গুণন করি, ঠিক আছে। তো এক্স আর এক্স প্লাস থ্রি যদি গুণন করি তাহলে আমরা কি পাবো? এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স। আর এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টুটা গুণন করি তাহলে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু পাবো। এবার আমরা ধরি, আচ্ছা, আগে তো এর সাথে আবার এক যোগ করতে বলছে, তাহলে এক যোগ করি। এবার ধরি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইকুয়াল টু এ, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স কে এ ধরি, তাহলে এ ইন্টু এ প্লাস টু প্লাস ওয়ান। ওকে, তাহলে কি হবে দেখো তো, এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ ইকুয়ালটা আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান হোল স্কোয়ার। আমরা এ এর ভ্যালু বসাই দেই, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। তার মানে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি এক যোগ করি তাহলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমরা যদি পরীক্ষার হলে এটা মাথায় কাজ না করে দেখো, চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নাও, দুই, তিন, চার, পাঁচ, এর সাথে এক যোগ করো, তাহলে দুই আর তিন যোগ করলে তিন দুগুণা ছয়, চার ছয় চব্বিশ, চব্বিশ আর পাঁচ গুণ করলে কত হয়? চব্বিশ আর পাঁচ গুণ করলে হবে হচ্ছে 120। এর সাথে যদি এক যোগ করি তাহলে আমরা পাবো 121, যেটা হচ্ছে তোমার কি একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে কোনো একটা চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে এক যোগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়। পূর্ণবর্গ সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যাও বলতে পারি, অঋণাত্মক সংখ্যাও বলতে পারি। তার মানে কোন একটা চারটি সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে সেটা শুধুমাত্র অমূলক সংখ্যা হবে না, অমূলক সংখ্যা বাদে এখানে বাকি যে তিনটা আছে ওই তিনটাই হবে। ওকে, এটাই। নিচের কোনটি বিশুদ্ধ পৌনঃপুনিক? যেখানে তোমার দশমিকের পরে দেখবা যে এইরকম পৌনঃপুনিক ছাড়া কোনো অংশ নাই, ওইগুলাকে বিশুদ্ধ পৌনঃপুনিক বলে। সো খ নাম্বারটা হচ্ছে বিশুদ্ধ পৌনঃপুনিক। ওকে, নিচের কোনটি মূলদ সংখ্যা? দেখো, এইখানে খ নাম্বার পোর্শনটাতেই এই অনের পরে সিক্স হচ্ছে রিপিটেটিং, সিক্স বারবার রিপিট হচ্ছে, তাছাড়া আর কোনোটাই রিপিটেটিং পাবা না। এখানে দেখো, এখানে 80, এখানে 800, এখানে 8000, এখানে কিন্তু কোনোটাই রিপিটেটিং না। তো আমার হচ্ছে একমাত্র খ নাম্বারটা হচ্ছে এই মূলদ সংখ্যা হবে, ঠিক আছে।
সংখ্যা অনুযায়ী সকল পূর্ণ সংখ্যা ও সকল ভগ্নাংশ হবে মূলদ সংখ্যা। হ্যাঁ, এটা বলতে পারো ট্রু। সকল পূর্ণ এবং সকল ভগ্নাংশ মূলদ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে, ট্রু ট্রু এইটা। শূন্য সহ সকল ধনাত্মক ও অঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে, এটাও ট্রু। তো আমাদের অপশন ঘ নাম্বারটা হবে রাইট অ্যান্সার, 1, 2 ও 3। ওকে। কিউ যদি মূলদ সংখ্যার সেট হয় তাহলে নিচের কোনটি সঠিক? আমি এটা তোমাদের শুরুতেই বলছিলাম, যদি কিউ যদি মূলদ সংখ্যার সেট হয়, এটা মূলদ সংখ্যা হলে কিউ প্রাইম, কিউ কমপ্লিমেন্ট বা কিউ প্রাইমটা হবে অমূলদ সংখ্যা, ঠিক আছে? তো বাস্তব সংখ্যা আর ইকুয়াল হবে কিউ ইউনিয়ন কিউ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ঠিক আছে? সো আমাদের রাইট অ্যান্সার হবে এই যেটা। তো এটা কই আছে? এটা হচ্ছে আমাদের গ নাম্বারে আছে। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন গ। ওকে। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা রিলেটেড যতগুলো আমরা ম্যাথ পড়াইলাম সব। এখান থেকে দেখো একটা জিনিস খেয়াল করো, তোমাদের পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশটা বেশি বেশি আসছে। এরপরে হচ্ছে তোমাদের আমাদের হচ্ছে এখানে কি পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশটা বেশি বেশি আসছে। এরপরে এরপরে হচ্ছে তোমার এই কি বলে এটা, বিভিন্ন শর্ত দেওয়া ছিল, ওই শর্ত থেকে আসছে। আর বলছে নিচের কোনটি মূলদ নিচের কোনটি অমূলদ, এই রিলেটেড কোশ্চেন গুলো কিন্তু বেশি বেশি আসছে। আর বহুপদীতে কিন্তু একদম ইজি কোশ্চেন আসছে। তো এখানে যে এমসিকিউ গুলো আছে এই এমসিকিউ গুলো তোমরা প্র্যাকটিস করবা, এখান থেকে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবা। আর হচ্ছে বইয়ে দেখবা যে যে ম্যাথ গুলো আছে বইয়ের ম্যাথ গুলো ধরে ধরে করলে ভালো। অ্যান্ড মোটামুটি এই টাইপ গুলো হাতে কলমে প্র্যাকটিস করলে তোমরা পেরে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আজকে আমাদের এই চ্যাপ্টার ওয়ানের হচ্ছে এই মাস্টার ক্লাসের রেকর্ডিং এই পর্যন্ত। And এই একটা একটা ক্লাসে থাকবে, এটার উপরে অনেক ছোট চ্যাপ্টার তো এটার উপরে থাকবে। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।